বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 2 জন মারা গেছেন। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবেড়া বা উলুক বেড়া নামে পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনা প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। তো আজকে এই সাপ সম্পর্কে অজানা তথ্য, আসলে এই সাপ থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন, সবকিছু আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। কিভাবে ফিরে আসছে রাসেলস ভাইপার? বাংলাদেশের রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান। 2013 থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করা গবেষণাটি 2018 সালে প্রকাশিত হয় জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। সেই সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের 64 জেলার মধ্যে 17টি জেলাতে রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সব সময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। বিবিসি বাংলার সাথে কথা বলার সময় মন্তব্য করেন ফরিদ আহসান, আগে কৃষি জমিতে বছরে একবার বা 2বার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকত। 90-এর দশকে সেচ পদ্ধতি উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময়ে পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকেন বলেন মিস্টার আহসান। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনে সবচেয়ে বেশি শিকার হয়ে থাকে। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেই এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান মিস্টার আহসান। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। আমরা দেখছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজেই আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। মূলত বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে রাসেল ভাইপারের উপস্থিতির সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গেলেও সম্প্রতি দক্ষিণ অঞ্চলের জেলা পটুয়াখালীতে এই সাপে দেখা মিলেছে বলে জানান অধ্যাপক ফরিদ আহসান। এছাড়া 2014-2015 সালে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা অন্তত 5টি রাসেল ভাইপার সাপ অবমুক্ত করা হয়। তবে অধ্যাপক আহসান মনে করেন অবমুক্ত করা অল্প কয়েকটি সাপ বাংলাদেশে এই প্রজাতির সংখ্যা বাড়ানোর পেছনে খুব বেশি ভূমিকা রাখেননি। কতটা মারাত্মক এই সাপের দংশন? বাংলাদেশের রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর সর্প দংশনের ঘটনার 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে, আর রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে। এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরে দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভব পায়
ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানে কাছের শরীরে আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2018 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয়ে, যার মধ্যে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ মারা যান। আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষ অঙ্গ ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গুত্ব বরণ করেন। সংস্থাটি 2019 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরে অন্তত 6,000 মানুষ মারা যান। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যদি কোনো মানুষের সামনে কোনো সাপ পড়ে থাকে, সেই সাপকে বিরক্ত করা যাবে না, সেই সাপকে পায়ে দিয়ে লাথি দেওয়া যাবে না। এসব করলে সেই সাপ বিরক্ত ফিল করে তাকে আক্রমণ করে। আর যদি ইনকেস সেই সাপ আক্রমণ করে আপনাকে দংশিত করেই ফেলে, তখন সাথে সাথে বিভিন্ন ধরনের ওঝার কাছে যাওয়া যাবে না এবং যে কাজগুলো করলে একটা মানুষের ক্ষতি হয় সেই কাজগুলো করা যাবে না। তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। আর যে সাপ কামড় দিয়েছে সেই সাপ যদি মেরে ফেলেন তাহলে অবশ্যই সেই সাপটি নিয়ে যাবে, কারণ সেই সাপ নিয়ে গেলে ডাক্তাররা বুঝতে পারবে যে আসলে কী সাপে তাকে দংশিত করেছে এবং সেই সাপ অনুযায়ী তাকে চিকিৎসা করলে খুব দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। এটাই হচ্ছে মূল কাজ। আর যারা সাপে কামড় দেওয়ার পরে ওই ব্যক্তিকে নিয়ে বিভিন্ন ওঝার কাছে যাওয়া হয়, বিভিন্ন ব্যক্তির কাছে যে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করা হয়, এমনকি সাপে কামড় দেওয়ার স্থানে বিভিন্ন ধরনের কারুকাজ করে থাকে, এইসব কাজ করলে সেই লোকের মৃত্যু হওয়ার সম্ভাবনা 100%। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।